জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ই স্কুল। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। পড়ুয়ারা ইতিমধ্যে জেনে গেছো যে আজকে স্কুলের কি বিষয়। আজ উচ্চ মাধ্যমিকের বাংলা পড়ানো হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন হিন্দু স্কুলের শিক্ষক, আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত বিশ্বাস। স্যার স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা, আজকে আমাদের বিষয় কি পড়াবেন আপনি আজকে? আজকে আমরা পড়ব রূপনারায়ণের কুলে। আচ্ছা, রূপনারায়ণের কুলে, এটা নারায়ণ শব্দ থেকে উনি নারায়ণ শব্দটিকে বেছে নিয়েছেন। এটি রবীন্দ্রনাথের একেবারে জীবনের শেষ প্রকাশিত কাব্য এবং শেষ বয়সে লেখা কাব্য। এই কাব্যটি কবিতা পড়ার আগে আমি বলে দিই, এটি কিন্তু লেখা 13ই মে 1941 সালে শান্তিনিকেতনে উদয়ন বাড়িতে। তখন কবি কিন্তু অসুস্থ, জরাগ্রস্ত। শেষ অবস্থায় কিন্তু আমরা এখানে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথের বয়ান থেকে জানতে পারছি যে সেগুলো স্বহস্তে সব কবির লেখা নয়। এই কাব্যের 15টি যে কবিতা, তার ভিতরে 11তম কবিতা এটি। এগুলি সবই সংখ্যা দ্বারা নির্দেশিত এবং কবির মৃত্যুর পর প্রকাশিত। কবি কখনো ঘোরের মধ্যে বলছেন, কাছে থাকা কেউ সেটা লিখে নিচ্ছেন, কবিকে দেখাচ্ছেনও। সুতরাং এই কবিতাটি এভাবেই লেখা। এই কবিতাটি পড়ার আগে আমি তোমাদের মূল বিষয়টা, কবির জীবন, সেই অংশটা একটু তোমাদের দেখাবো। তোমরা দেখছো কবিতাটি রচনাকাল আমি ইতিমধ্যে বলেছি। 80 বছর পেরিয়ে যাওয়ার পর প্রাজ্ঞ কবির জীবন অভিজ্ঞতার ফসলেই কবিতা। ব্যক্তি জীবনে কবি বারবার কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়েছেন। আমরা দেখেছি সারদা সুন্দরী মায়ের মৃত্যু, তখন 1874 সাল, 1861 সালে তার জন্ম। প্রিয় বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু 1884 সাল। 1883-তে কবির বিবাহ হচ্ছে মৃণালিনী দেবীর সঙ্গে। তার পরেই কিন্তু কাদম্বরী দেবীর সঙ্গে কবি সেই সম্পর্ক, তা নিয়ে অনেক জটিলতা বিতর্ক, আমি সেখানে যাচ্ছি না। কবি পূর্ববঙ্গে চলে যাচ্ছেন জমিদারি দেখাশোনার কাজে। পূর্ববঙ্গে যাওয়ার পর সেখানকার জীবনযাত্রা, সেখানের প্রকৃতি, কলকাতা বদ্ধ প্রাঙ্গণ থেকে উন্মুক্ত প্রাঙ্গণে এসে পড়া, সেই অভিজ্ঞতা কিন্তু রবীন্দ্রনাথের কাব্য মানুষের একটা মুক্তি পর্ব আমরা বলতে পারি। সেই সঙ্গে সঙ্গে কয়েকটা জায়গা আমরা এখানে দেখব রবীন্দ্রনাথের জীবনে। 1886 থেকে 1896 3টি কন্যা এবং 2 পুত্রের জন্ম। তার ভিতরে 1901-এ যখন তিনি ফিরে এলেন শান্তিনিকেতনে শিলাইদহ পর্ব থেকে, সেখানে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করলেন। তার পরে বলতে পারি রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে একটা বিপর্যয়। 1902-এ তার প্রিয় পত্নী মৃণালিনী দেবী তিনি চলে গেলেন। তারপরেই চলে গেলেন তার বড় মেয়ে মাধুরীলতা। তার পরে 1905-এ পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, ছোট পুত্র সমীন্দ্রনাথ, এবং শেষে অকালে হারালেন তার জ্যেষ্ঠ কন্যাকেও। মধ্যম কন্যাকে তো ইতিমধ্যে তিনি হারিয়েছেন। তো ব্যক্তি জীবনের এই যে শোক, এই দুঃখ, এই বেদনা, এই সংঘাত, তার পাশাপাশি সামাজিক নানান শ্লেষ, আক্রমণ, সমস্যা। 1930-এর দশকে আমরা দেখলাম সারা বিশ্বজুড়ে যে সাম্রাজ্যবাদী যে আস্ফালন, ব্যথিত হলেন কবি সভ্যতার সংকট দেখে। এই সমস্ত কিছুই কিন্তু কবির কাব্যজীবনে প্রভাব ফেলল। কবি চাইলেন বোধহয় মুক্তি তার কাজের মধ্য দিয়ে। যত দুঃখ, যত ব্যথা, যত আঘাত তিনি পেয়েছেন, তত তিনি নিজের শোক দুঃখকে ডুবিয়ে দিয়েছেন সৃষ্টির মধ্যে, কাজের মধ্যে। আমরা তাই দেখব খনিকা কাব্যের বোঝাপড়া কবিতা। এই কবিতাটি তোমরা ইতিমধ্যে পড়ে এসেছো, যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। কখনো পরিশেষ কাব্যের মৃত্যুঞ্জয় কবিতায় বলছেন যে মৃত্যুকে দেখে মনে হয়েছিল একসময় নির্দয় নিষ্ঠুর, পরবর্তীকালে সেই মৃত্যুকেই তিনি জীবনের স্বাভাবিক রূপ বলেই মেনে নিচ্ছেন। 1940 সালের যে পর্ব আমরা দেখব, সেপ্টেম্বর মাসে শেষবারের জন্য কবি কালিম্পং থেকে কলকাতায় চলে এলেন, শান্তিনিকেতনে চলে এলেন। সেটাই বোধহয় কবির শেষ ফিরে আসা। এবং তারপরেই জরাগ্রস্ত কবির জীবনে ব্যাধি, বারবার বিপর্যয় নেমে এলো। বিপর্যস্ত কবি শেষবার জন্মদিনে লিখলেন, হে নূতন দেখাদি কারবার। আর জীবন এবং মৃত্যুর প্রান্তসীমায় দাঁড়িয়ে কবি কিন্তু এই চেনা পৃথিবীর যে রূপ, যে জগৎ, সেই জগতের মধ্যে বারবার চিনতে চাইলেন, খুঁজে নিতে চাইলেন সৃষ্টির মধ্য দিয়ে নিজেকে, আপনার কর্মকে।
একদমই তাই। আমরা তবে চলে যাই পরের প্রশ্নগুলোর দিকে। তবে প্রশ্নতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, মানে পড়ুয়াদেরকে জানিয়ে রাখছি যে তোমরা কিন্তু সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে। তবে হ্যাঁ, ফোন করার আগে টেলিভিশনের সাউন্ড মিউট করে রাখবে। স্যার ইতিমধ্যেই পড়ুয়ারা প্রশ্ন করেছে, আমরা দেখে নেব প্রথম কি প্রশ্ন করেছে তারা। প্রথম প্রশ্ন। আমার নাম কৌশিক দত্ত, আমি হিন্দু স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটি হলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতাটিতে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন বাক্যের মাধ্যমে কি বুঝিয়েছেন? বেশ, আমরা এই প্রশ্নের উত্তরটা নিয়ে নেব স্যার। আমরা কবিতাটি আলোচনা হয়েছে, কবিতাটি পড়ার আগে আমরা আরেকটু অংশে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটা আমি বলবো একটু বলে নিই। নিশ্চয়ই। এই অংশটি না বললে আমাদের হবে না। আমরা আলাপচারী রবীন্দ্রনাথ রানীচন্দ্রের লেখা একটি দুষ্প্রাপ্য গ্রন্থ, যেখানে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি শেষ 10 বছর তিনি একেবারে কাটিয়েছিলেন। তিনি কিন্তু লিখছেন এই গ্রন্থে যে এই কবিতাটি 1941 সালে 13ই মে ভোর 3:15 সময় আমি বললাম লেখা, কিন্তু পুরোটা লেখা নয়। সেই সময় তিনি ঘোরের মধ্যে যা বলেছিলেন যে রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম। তারপরে সকালবেলা রানীচন্দ্র গিয়ে দেখলেন কবি যেখানে শুয়ে আছেন তার পাশে একটা কাগজে চিরকুটে এইটুকুই লেখা। তিনি বড় বড় অক্ষরে লিখলেন আরেকটা কাগজে, কবিগুরুকে দেখালেন। তিনি ঘুম থেকে উঠে আসার পর কবিগুরুই নির্দেশ দিয়েছিলেন যে তুমি লিখে নাও, এরপরে সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে এবং মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এখানে আরও যে প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন সেটা তোমাদের আমি একটুখানি পড়ে শোনাবো। এই কথাগুলো না শুনলে হয়তো পারবে না। তিনি বললেন, আসল কথাটা কি জানিস? রাত্রি হচ্ছে ঘুমের স্বপ্নে অন্ধকারে জড়িত। এই যে স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়, এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকার আচ্ছন্নতায়। সকাল হলেই আমরা চাই ভোরের আলোর জন্য, প্রার্থনা করি পৃথিবীর সত্য রূপ দেখিবারে। তারপরেই বলছেন যে মানুষের জীবনে যে রোগ জরা শোক যাতে তিনি আচ্ছন্ন, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, তারপরেই বলছেন এর চেয়ে ভালো হতো প্রতিদিনের দাবি দেওয়া নিয়ে জীবনের কর্তব্য যদি আমি পালন করতে পারতাম। জানি সেই কর্তব্য খুব কঠিন, সেই রূঢ় বাস্তব, কিন্তু সেই কঠিনকেই তো আমরা ভালোবাসি, কারণ সেখানেই তো প্রাণের গতি। তবু তোরা যদি বলিস আপনি বেঁচে থাকুন, কি আর আমি বলতে পারি? আর আমি যদি আবার ঘুম থেকে জেগে উঠতে পারতুম, জীবনের এই দুঃখের তপস্যায় দারুণ মূল্য তিনি বারবার শোধ করতে চেয়েছেন তার কাজের মধ্য দিয়ে, তার সৃষ্টির মধ্য দিয়ে। সুতরাং কবির বয়ানেই আমরা বোধহয় এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বারবার ব্যক্তি জীবনের শোক দুঃখ জরা তাপ এই সমস্তকে তিনি ঢেলে দিয়েছেন তার সৃষ্টির মধ্যে। সৃষ্টির আনন্দেই তিনি কিন্তু এই জীবনের দেনা শোধ করে দিতে চেয়েছেন। স্যার আমরা আরো বিশ্লেষণে যাব, আরো বুঝবো এই কবিতাটা সম্পর্কে। তবে একজন পড়ুয়া অপেক্ষা করছে ইতিমধ্যে টেলিফোন লাইনে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, রূপনারায়ণের কুলে কবিতায় আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, বক্তা এ জীবনকে দুঃখের তপস্যা বলে চিহ্নিত করেছেন কেন? বেশ, শুনতে থাকো তুমি, স্যার উত্তর দিয়ে দেবেন তোমার প্রশ্নের। স্যার আমরা বোধহয় প্রশ্নের উত্তরই একটু আগে আলোচনা করছিলাম। তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আসবে, যেটা আমাদের প্রথমেই আমি বলতাম, সেটা আলোচনার সূত্রে উঠে আসবে, যে রূপনারায়ণের কোলে। রূপনারায়ণ তোমরা জানো একটা নদী, এটা ধলেশ্বরী ছোটনাগপুর থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, মালভূমি অঞ্চল থেকে জন্ম নিয়েছে, তারপর দ্বারকেশ্বর, তারপর ঘাটালের এখানে এসে মিলিত হয়েছে। তারপরে আমরা দেখব সেই রূপনারায়ণ নদী হুগলি নদীতে এসে মিলিত হয়েছে গাদিয়াড়ার ওখানটায়। তো আমাদের মনে এই প্রশ্ন জাগে, এখানে কিন্তু কবি কি সেই নদীর কথা বলতে চেয়েছেন? এখানে সরাসরি সেই নদীর কথা নয়। রূপনারায়ণ হচ্ছে আমাদের এই রূপ জগতের যে চেতনা। আমরা যদি জানি যে রূপ শব্দ মানে বাস্তব যে আমাদের চেনা জগৎ, আর নারায়ণ শব্দকে যদি আমরা ভাগ করি, নার যুক্ত অয়ন, নার মানে জল
আর অয়ন মানে আশ্রয়, অর্থাৎ আমাদের জীবকুলের আশ্রয় যে, সে কবির জীবন দেবতাই হতে পারেন, বা নদীর প্রবাহমান যে জীবনের উৎস, সে উৎসের পারে তিনি এসে পৌঁছেছেন, জীবন আর মৃত্যুর প্রান্ত সীমায় এসে পৌঁছেছেন। তাই জীবন আর মৃত্যুর প্রান্ত সীমায় এসে পৌঁছে মনে হচ্ছে ব্যক্তি জীবনের সেই দুঃখ, শোক, রোগ, তাপ, জরা, অপূর্ণতা, সেটা আরেকবার যেন মনে হচ্ছে যে আরেকবার তিনি সুস্থ হয়ে উঠুন, আরেকবার তিনি নতুন কর্মে উদ্দীপিত হয়ে চিরনবীন এই কবি ৮০ বছর বয়সেও তখনও এই স্বপ্ন দেখেন যে আমার কাজের মাঝে মাঝে, অর্থাৎ কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না, যে নিজেকে কাজের মধ্যেই তিনি ডুবিয়ে দিতে চাইছেন। আর এভাবেই বোধহয় তার জীবনের দেনা শোধ করে দেওয়া সম্ভব। আমরা কারণ ইতিমধ্যেই সোনারতরী কাব্যে দেখেছিলাম তার সেই জীবন দেবতার কথা, যেখানে মাঝি বেশে এলেন তার জীবন দেবতা, কৃষক ফসল তুলে দিতে চাইলেন, ফসল তুলে নিলেন, কিন্তু কৃষক যখন উঠতে চাইলেন তখন তার সেই তরিতে ঠাঁই নেই। অর্থাৎ তিনি শুধু তার সৃষ্টিটুকুই নিতে এসেছেন, আমরা আমাদের সৃষ্টিটুকুই রেখে যাব আমাদের কাজের ভিতর দিয়ে, আমরা থাকবো না। তাই মৃত্যুর দেনা শোধ করে দিতে চাইবেন বা দিয়ে যাবেন তার কাজের মধ্য দিয়ে, তার সৃষ্টির মধ্য দিয়ে। স্যার আরো দুজন পড়ুয়া অপেক্ষা করছে টেলিফোন লাইনে, আমি শুনে নেবো তাদের কি প্রশ্ন আগে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমার প্রশ্ন হলো, এ জগৎ স্বপ্ন নয়, কবির কেন এ কথা মনে হয়েছে? বেশ, ঠিক আছে, আরো একজন পড়ুয়া অপেক্ষা করছে, তার প্রশ্নটাও শুনে নেবো। হ্যালো, না, যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার এই প্রশ্নের উত্তর নিচ্ছি বিরতির পর আপনার থেকে। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। আর পড়ুয়ারা তোমরা তোমাদের প্রশ্ন করতে থাকো, তবে টেলিভিশনের সাউন্ডটা অবশ্যই মিউট করে প্রশ্ন করো, তাহলে আমরাও শুনতে পারবো, স্যারেরও উত্তর দিতে সুবিধা হবে। আপাতত ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকো। ফিরিলাম বিরতির পর স্কুলে। স্যার বিরতিতে যাওয়ার আগে একজন পড়ুয়া প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরটা আগে নিয়ে নেব। হ্যাঁ, বিরতিতে যাওয়ার আগে আমরা শুনেছিলাম একজন জানতে চেয়েছিল যে এ জগৎ স্বপ্ন নয়। ঠিক রবীন্দ্রনাথ এই উপলব্ধি করলেন একেবারে জীবন এবং মৃত্যুর প্রান্তসীমায় এসে। আমরা দেখলাম যে 1941 সালের 7ই অগস্ট তার মৃত্যু হচ্ছে, বাংলায় 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। আর এখানে কবিতাটি লেখা হচ্ছে 13ই মে, কিছুটা 13ই মে, আমি বললাম একটু আগেই তোমাদের আলাপচারিতায় রবীন্দ্রনাথ, সেখান থেকে রানীচন্দ্রের ভাষা অনুযায়ী 13ই মে এবং 14ই মে সকালে। তো এই একটা জায়গায় এসে দাঁড়িয়ে আমরা দেখলাম যে এই উপলব্ধি কেন করলেন। তিনি বললেন কিছুটা আচ্ছন্ন হয়ে আছেন, তিনি ঘোরের মধ্যে আছেন, অসুস্থ কবি, জরাগ্রস্ত কবি। সেরকম একটা সময় দাঁড়িয়ে তার মনে হচ্ছে নিজের বয়ানেই ওখানেই তিনি বললেন রানীচন্দ্রকে যে আমাদের রাতের স্বপ্নটা, সেই স্বপ্নের মধ্যে যখন আমরা ডুবে থাকি, সেই স্বপ্ন কিছুটা কুহেলিকার মতো, তা আমাদের জীবনের আসল সন্ধান দেয় না। কিন্তু সকাল কেন চাই, ভোর কেন চাই, তা আমাদের কঠোর কঠিন বাস্তবের মুখোমুখি এসে দাঁড় করায়। আমরা জানতে শিখি, চিনতে শিখি, তা যতই দুঃসহনীয় হোক। রবীন্দ্রনাথ তো সেই সত্যকেই জানতে চান, সত্য সে তো করে না বঞ্চনা। তাই এই যে রূপময় জগৎ বা বাস্তব জগৎ, সেই জগতের কূলে এসে মানুষের জীবনের যে ওঠা পড়া, যে রোগ শোক দুঃখ আনন্দ বেদনা ক্ষত তাপ উত্তাপ, এই দোলাচলের মধ্যে থেকেও তিনি নিজের জীবনের প্রকৃত স্বরূপকেই চিনে নিতে চান। আমরা যখন বলি যে অনেক সময় আমরা আনঅ্যাভয়েডেবল, মানে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, অনেক সময় আমরা চাই না কিন্তু ঘটে, আর যখন ঘটে তখন সেটাকে আমাদের মুখোমুখি দাঁড়াতে হয়, মেনে নিতে হয়, সেটা আমাদের ফেস করতে হয়। তো রবীন্দ্রনাথও চান জীবনে 80 বছর পেরিয়ে যাওয়ার পরেও তার মনের মধ্যে এই জোর, এই সংকল্প, সেটা বোধহয় রবীন্দ্রনাথ বলেই সম্ভব। কিন্তু কবি চাইছেন যে রূপময় জগতের সেই কূলে দাঁড়িয়ে উঠে আরেকবার কর্মে চঞ্চল হয়ে মেতে উঠতে, আরেকবার নিজের সৃষ্টির ভিতর দিয়ে নিজের জীবনের সমস্ত দায় বা দেনাকে শোধ করে দিতে। আশা করছি পড়ুয়া তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে স্যার। তবে আরো একজন পড়ুয়া প্রশ্ন করেছে, তার প্রশ্ন আমরা আগে দেখে নেব।
আমি অর্পিতা দত্ত, কলকাতার ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্নটি হলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটির অন্তর্নিহিত ভাববস্তু অথবা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠিলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে? স্যার এই প্রশ্নের উত্তর আমরা নেব, তবে আরো একজন পড়ুয়া টেলিফোন লাইনে অপেক্ষা করছে, শুনুন। তার প্রশ্নটা আগে শুনে নেব। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ বলো, প্রশ্নটা করো প্লিজ। প্রশ্নটি হলো, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো। বেশ, তুমি শুনতে থাকো, স্যার রয়েছেন, উত্তর দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, রূপনারায়ণের কুলে জেগে উঠলেন, সেই জেগে ওঠার তাৎপর্য আমরা ব্যাখ্যা করলাম। আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের যে আজীবন দুঃখের তপস্যায় জীবন, তো ঠিকই তাই। আমৃত্যু আমরা কোন দুঃখের তপস্যা করছি এটা রবীন্দ্রনাথের নিজের জীবন দিয়ে আমরা বুঝতে চাই বা বুঝতে পেরেছি। তোমাদের একটু আগে আমি যখন স্লাইড শোর মাধ্যমে দেখাচ্ছিলাম, সেটা হয়তো তোমরা অনেকে দেখেছো কিনা জানি না, কবি তার জীবন দিয়েই বুঝেছিলেন যে জীবনের মধ্যে কিভাবে বারবার বিপর্যয় আসতে পারে। সেই বিপর্যয় মানুষের ব্যক্তি জীবনের বিপর্যয় হতে পারে, সমষ্টি জীবন, সামাজিক জীবন বা বৃহত্তর জীবন থেকেও আঘাত আসতে পারে। ঠিক জীবন স্মৃতি বা ছেলেবেলাতে আমরা দেখেছি যে ঠাকুরবাড়ির যে চেনা অঙ্গন, সেখানে চাকরদের অধীনে প্রতিপালিত হচ্ছেন। বড়দের জীবনযাত্রা, ছোটদের জীবনযাত্রা একেবারেই আলাদা। 14 বছর বয়সে মাকে হারালেন, দূর থেকে দাঁড়িয়ে দেখলেন মায়ের মৃতদেহ চলে গেল। প্রিয় বৌঠান কাদম্বরী দেবী, যাকে রবীন্দ্রনাথের থেকে মাত্র 2 বছরের যার বয়সের ব্যবধান, সেই বৌঠান একটা বন্ধুত্ব, একটা সখ্য, যার হাত ধরে তার সাহিত্য সঙ্গীতের প্রতি আকৃষ্ট হওয়া, সেই প্রিয় বৌঠানও অকালে চলে গেলেন। এই না কোথাও বোধহয় প্রিয় বৌঠানে চলে যাওয়া, কলকাতার একটা বাঁধন ঘুচে যাওয়া, সেটাই বোধহয় 1884 সালে তিনি এক কথায় রাজিও হয়ে গেলেন পূর্ববঙ্গে জমিদারি দেখাশোনার কাজে। কলকাতার এই বদ্ধতা থেকে তিনি মুক্তি খুঁজলেন, তার কাজের মধ্যেই তিনি মুক্তি খুঁজে নিলেন। সেখানে এসে পড়লেন প্রকৃতির উদার উন্মুক্ত প্রাঙ্গণে। তারপরে নিজের ব্যক্তি জীবনের ঘটনা, যেখানে নিজের সন্তানকে হারাচ্ছেন অকালে। 1901-এর পর আমরা দেখলাম 1902-এ কবিপত্নী মৃণালিনী দেবী, মধ্যম কন্যা, নিজের পিতা কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ এবং অকালে জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতাও কেউ হারালেন। বন্ধু, আত্মীয় স্বজন, তার দীর্ঘ জীবনে অকালে অনেক মানুষকেই হারিয়েছেন। তার সঙ্গে তো সামাজিক পীড়ন, শ্লেষ, সামাজিক সমালোচনা কবিকে নিয়ে ছিলই। তার সঙ্গে সঙ্গে যে বাহ্যিক পরিবর্তিত পরিস্থিতি, পরাধীন দেশ, পরাধীন ভারতবর্ষ, 1930-এর দশকে এসে যে বিক্ষুব্ধ বিশ্ব পরিস্থিতি, এই সমস্তটাই তিনি প্রত্যক্ষ করেছিলেন। তো দীর্ঘ জীবন অভিজ্ঞতার ফসল বা আত্মদর্শন কিন্তু এই কবিতা। এই কবিতার প্রেক্ষাপটে তাই পুরো রবীন্দ্রনাথের জীবন পর্বটাই কিন্তু লুকিয়ে আছে। কিন্তু আমরা দেখি, আমরা সাধারণত বার্ধক্যে উপনীত হলে আমরা স্যার আমরা অনেকেই আরো বিশ্লেষণ আসবো এই কবিতাটা, তবে ঠিক। একজন পড়ুয়া অপেক্ষা করছে টেলিফোন লাইনে, তার প্রশ্নটা আগে শুনে নেব। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? না, সম্ভবত ও শুনতে পাচ্ছে না। আমরা পরে প্রশ্ন নেব, তুমি ট্রাই করতে থাকো। সময় হয়েছে ছোট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকো। স্কুলে আরও একবার স্বাগত। আপনারা জেনে গেছেন যে আমাদের আজকে স্কুলে উচ্চ মাধ্যমিকের বাংলা পড়ানো হচ্ছে এবং বাংলা পড়ানোর জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন হিন্দু স্কুলের শিক্ষক স্বাগত বিশ্বাস। স্যার, আপনি যেমনটা পড়াচ্ছিলেন বিরতিতে যাওয়ার আগে কবিতার বিশ্লেষণে, আমরা আবারও চলে যাই তাহলে। হ্যাঁ, আমরা কবিতার মূল ভাববস্তু বা বিষয়বস্তু একজন জানতে চেয়েছিল, তার সেই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছিলাম। তো তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, এই আলাপচারী রবীন্দ্রনাথ তোমাদের যদি স্কুলের লাইব্রেরি বা কোনো জায়গা থেকে তোমরা পাও, এই গ্রন্থের 101, 2 এবং 3 নম্বর পৃষ্ঠা একটু দেখবে। কারণ এই কবিতা পড়ার জন্য এর থেকে ভালো বোধহয় ব্যাখ্যা, কারণ যিনি স্রষ্টা তিনি নিজেই বলতে চেয়েছেন তার কথা।
এবং আমি ইতিমধ্যে তোমাদের বলেওছি যে এগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত কবিতা, এর কোনো নামকরণ কবির দেয়া নয়। রূপনারায়ণের কুলে এই নামকরণটি দেখছো তোমরা একদম কবিতা শুরু থেকে নেওয়া রয়েছে, এবং এটি যখন লেখা হয়েছে তার ঠিক পরেই যখন প্রথম প্রকাশ পায় জয়শ্রী পত্রিকায়, তখন কিন্তু এর নাম ছিল কঠিনেরে ভালোবাসলাম, প্রথম নাম ছিল এটা। পরে কিন্তু গ্রন্থ আকারে মানে কাব্য আকারে যখন প্রকাশ পাচ্ছে তখন রূপনারায়ণের কুলে আমরা যেটা দেখেছি। তো এই যে কর্মচঞ্চলতার যে প্রকাশ রবীন্দ্রনাথের মধ্যে আমরা দেখেছি আজীবন, যে যখন 1940 সেপ্টেম্বর মাসে গৌরীপুর ভবন থেকে কালিম্পংয়ের বা মংপু তারপর কালিম্পং হয়ে শেষবার যখন তিনি ফিরছেন শান্তিনিকেতনে, তখনও তার মধ্যে বোধহয় সেই আশা থেকে গেছে যে আবার আমি আসব। তো এখানে ওই আশাটাই তাকে বাঁচিয়ে রেখেছে, ওই আশাটার জন্যই তিনি বোধহয় তিনি জানেননি। মৃত্যুঞ্জয় কবিতা আমরা দেখেছি যে জীবনের অবশ্যম্ভাবী পরিণতি মৃত্যু, তাকে উপেক্ষা করার দায় কারণেই, কিন্তু তবুও তিনি মানসিক শক্তিতে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠতে চেয়েছিলেন। সুতরাং এই মৃত্যুর ভিতর দিয়ে তিনি জীবনের যে দেনা শোধ করতে চেয়েছেন তার সবই তার সৃষ্টির মধ্য দিয়ে, তার আনন্দের মধ্য দিয়ে। সে আনন্দ এবং সৃষ্টির গানই বারবার তার কণ্ঠে আমরা শোনা গেছে, যে আছে দুঃখ আছে মৃত্যু, তারপরেও কিন্তু সেই জীবন আনন্দ ঘন আনন্দময়। স্যার আমরা দুজন পড়ুয়া অপেক্ষা করছে টেলিফোন লাইনে, তাদের প্রশ্নটা আগে শুনে নেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমার কোশ্চেন হচ্ছে কঠিনকেও ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন? বেশ, তুমি শুনতে থাকো, স্যার তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আরো একজন অপেক্ষা করছেন পড়ুয়া। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমি আদিত্য নারায়ণ ব্যানার্জি বলছি। আমার প্রশ্নটা হচ্ছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? বেশ, শুনতে থাকো, স্যার তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। স্যার দুটো প্রশ্নের উত্তর আগে নিয়ে নেব। কঠিনেরে ভালোবাসিলাম, তার উত্তরটা বোধহয় কবির ভাষা দিয়ে আমরা বলতে পারি। তিনি রানীচন্দ্রকে বলছেন যে ভোরের আলো, সেই আলো আমাদের প্রাণের মধ্যে এক নতুনের আশ্বাস এনে দেয়। পৃথিবীর সত্য রূপ বা বাস্তব রূপ আমরা দেখি, সত্য কঠিন, সে অনেক দুঃখ অনেক দাবি নিয়ে অনেক অধিকার নিয়ে আমাদের কাছে আসে। স্বপ্নে সেসব কিছু থাকে না, তবু আমরা শেষ পর্যন্ত স্বপ্ন নয়, সেই সত্য বা সেই জাগরণকে আমরা বেছে নিই। তিনি চান জীবনে যে এই রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আরেকজন জিজ্ঞাসা করলো, এখানে ব্যক্তি জীবনের যে শোক যে দুঃখ, সেই দুঃখকে উত্তীর্ণ হওয়ার যে প্রেরণা কবি নিজের মধ্যেই খুঁজতে চেয়েছিলেন, খুঁজে নিয়েছিলেন, সেটা দিয়েই কিন্তু তোমরা আলোচনা করবে। আর এখানে আরেকটা অংশ তোমাদের না বললে নয়, এমনি করে জীবনের সমস্ত দেনা আমরা শোধ করে যাই প্রত্যেক দিন আমাদের কাজের মধ্য দিয়ে। তারপরেই বলছেন এই ধর না তোর ছেলে লাফাচ্ছে, দুধদার করছে, হইচই করছে, সব কিছু জানতে চাইছে। দিন দিন সে কিন্তু একটা জানার দিকে এগিয়ে যাচ্ছে। জগতের যা সত্য, যা কিছু প্রত্যক্ষ, সেটাই সে জানতে চাইছে। এটাই প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অর্থই তাই, যে প্রত্যেক মুহূর্তে নতুন কিছু জানা, নতুন কিছু করা এবং নতুনের জন্য নিজেকে সামিল করে তোলা। তাই বলছেন এই তো জীবন, সমস্ত কিছু আঘাত বেদনা সয়ে সয়ে সত্যের দিকে এগিয়ে চলতে থাকব। এই সত্যের দিকে এগিয়ে চলার বাসনা কবির মধ্যে আমরা দেখেছিলাম বোঝাপড়া কবিতাতে 1307 বঙ্গাব্দের, যেটা আমরা ধরো খনিকা কাব্যে আমরা দেখেছিলাম যে ভালো মন্দ যাহাই আসুক জীবনে তাকেই সত্য বলে মেনে নিতে হবে। সে যতই দুঃসহনীয় হোক, সে কখনো আমাদের বঞ্চিত করে না, আমাদের কখনো সে ঠকায় না, আমাদের মনকে শক্ত করে তোলে, আমাদের উদ্বুদ্ধ করে তোলে নতুন সৃষ্টির প্রেরণায়। স্যার আমরা রূপনারায়ণ কুলে থেকে যা যা সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আগে দেখে নেব। প্রথম প্রশ্ন কি হতে পারে দেখব। প্রথম প্রশ্ন হতে পারে রূপনারায়ণের কুলে থেকে, রূপনারায়ণের কুলে কবিতাটির অন্তর্নিহিত ভাববস্তু আলোচনা করো, অথবা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। আমরা এই প্রশ্নের উত্তর আগে স্যারের থেকে নিয়ে নেবো। স্যার হ্যাঁ, তোমাদের আমি বলে রাখি যে উচ্চ মাধ্যমিকে তোমরা কবিতা 5টি কবিতা পড়বে।
তো 5টি কবিতাই গুরুত্ব দিয়ে পড়বে, ভালো লাগার জন্যই পড়বে, ভালোবেসে পড়বে। কিন্তু আমরা রচনাধর্মী প্রশ্নের জন্য সাধারণত দেখি যে সাধারণত গত বছর যে শিকার এবং মহুয়ার দেশ দুটি কবিতা থেকে প্রশ্ন এসে গেছে, তাই তোমরা কিন্তু রূপনারায়ণের কোলে কবিতাটি এবার তোমাদের সময় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে তার জন্য রচনাধর্মী প্রশ্ন হিসাবে খুব গুরুত্ব দিয়ে তৈরি করতে পারো। কারণ আমরা এর আগে 2015, 2017, 2019 পরপর দেখেছি এখান থেকে প্রশ্ন আসতে, সুতরাং সেই প্রশ্নগুলো তো করবেই। আমরা প্রথম যে প্রশ্ন এখানে দেখছি যে রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কোলে কে জেগে উঠলেন? প্রাজ্ঞ কবি, আমরা বলবো কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জেগে উঠলেন। এই রূপনারায়ণ কি? রূপনারায়ণ কি শুধু নদী? আমি বলেছি রূপনারায়ণ শুধুমাত্র একটি নদী নয়। রূপনারায়ণ হলো এই যে আমাদের জীবনের যে দীর্ঘ প্রবাহ, সেই দীর্ঘ প্রবাহের কাছে বা দীর্ঘ প্রবাহের পাড়ে বসে থাকা কবির সত্য উপলব্ধি, সত্যময় যে জাগতিক সংসার, সেটাই হলো রূপনারায়ণের কুল। সেই রূপনারায়ণের কুলে উঠে কবি কি দেখলেন? প্রাজ্ঞ কবি রোগ, শোক, জরা ব্যাধিতে আক্রান্ত, একেবারে জীবনের শেষ পর্বে তিনি কালিম্পং থেকে ফিরে এসেছেন শান্তিনিকেতনে, জীবনের শেষ মুহূর্তগুলো অতিবাহিত করছেন। তখন তিনি অন্যের উপর নির্ভরশীল সব কাজে। কখনো রাত্রির ঘোরে তিনি জেগে উঠে প্রলাপ বকেন, কাছে থাকা মানুষজন সেটাই লিপিবদ্ধ করে নেন। তিনি ঘোরের মধ্যে, মায়াচ্ছন্নতার মধ্যে, স্বপ্নমোহতার মধ্যে দেখছেন জীবনের প্রকৃত রূপ হলো, সত্য হলো জাগতিক যে সাংসারিক যে প্রত্যেক দিন, সেই প্রত্যেক দিনের প্রত্যেকটা কাজের মধ্যেই নিজেকে জানা, নিজেকে চেনা এবং নিজেকে যুক্ত করা। প্রত্যেক দিনের এই যে কাজ, এই যে দাবি, সে যতই অধিকার নিয়ে আসুক আমাদের কাছে, বিড়ম্বনার কারণ হোক, যতই সে আমাদের বিপদের মুখোমুখি এনে দাঁড় করাক, সে দুঃখ দিক, সে আমাদের কষ্ট দিক, তাকে আমাদের সত্য বলে মেনে নিতে হবে। সেই সত্যকে মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সত্যের ভার, সত্যের মূল্য সে কখনো আমাদের বঞ্চিত করে না। স্যার, আমরা দেখে নেব দ্বিতীয় সম্ভাব্য কি প্রশ্ন থাকতে পারে রূপনারায়ণের কুলে থেকে। দ্বিতীয় প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখুন। স্যার, এই প্রশ্নের উত্তর। ঠিক, তোমরা দেখছো যে কবিতার প্রত্যেকটা আমরা লাইন দিয়েই দেখব। এখানে খুব ছোট কবিতা, আমরা শেষ লেখা কাব্যের 11 সংখ্যক কবিতা। এটি রবীন্দ্রনাথের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ, তার মৃত্যুর পর প্রকাশিত। আর কবিতাটি লেখা হচ্ছে মৃত্যুর সামান্য দিন আগে, 7ই অগস্ট 1941 সালে মৃত্যু। এটা 13ই মে ভোরবেলা রাত 3:15 সময় শান্তিনিকেতনে উদয়ন বাড়িতে বসে লেখা, এবং তার পরবর্তী কিছু অংশে তারপর দিন সকালে সেটি তিনি বলেছিলেন রানীচন্দ্রকে, তার হাত ধরে বাকি অংশটি লিখিত হয়েছে। এই যে স্বপ্ন মহাচ্ছন্নতার মধ্যে আছেন ব্যাধিগ্রস্ত কবি, জীবন আর মৃত্যুর প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছেন, তার ভিতর দিয়ে তিনি সত্যকে উপলব্ধি করলেন, জীবনকে উপলব্ধি করলেন। যে জীবন শুধু স্বপ্ন আর কল্পনা নয়, যে জীবন শুধু রোম্যান্টিকতা নয়, ভাববাদী চেতনার মধ্যে নয়, সেই জীবন আমাদের এক কঠোর কঠিন বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করায়। সে জীবন আমাদের মৃত্যুর মুখোমুখি এনে দাঁড় করায়, শোক, দুঃখ, বেদনা, বিচ্ছেদের মুখোমুখি এনে দাঁড় করায়। সেই জীবন আমাদের সামাজিক, বাস্তবিক, রাজনৈতিক যে প্রেক্ষাপট, তার মুখোমুখি এনে দাঁড় করায়। সেই জীবনকেই কবি উপলব্ধি করলেন, জানতে চাইলেন, তার মুখোমুখি হতে চাইলেন। সেই দুঃখ বহন করা, দুঃখ সওয়ার ভার তিনি এখনো গ্রহণ করতে প্রস্তুত। আমরা দেখে নেব স্যার তৃতীয় সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে। সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন, অথবা একই প্রসঙ্গে সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হয়েছেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর আগে স্যার থেকে নিয়ে নেব। হ্যাঁ, তোমাদের মূল কবিতায় আমি বলেছি যে কবিতার একটাই বিষয় যে রবীন্দ্রনাথের সমস্ত জীবনের যে পর্ব, সেই পর্বের সমাপ্তি বা সূচনা প্রান্তে সেই কবিতাটি লেখা, তারই বোধহয় নির্যাস, তার রবীন্দ্র ভাবনার নির্যাস এই কবিতাটি। এবং যে কবি বলতে পারেন
যে জীবনের শেষ প্রান্তে শেষ জন্মদিনে এসে দাঁড়িয়ে যে হে নূতন দেখাদি কারবার, আবার নতুন করে তিনি জানতে চান, পেতে চান নিজেকে। সেই আত্মপ্রত্যয়, সেই দৃপ্ত ঘোষণা বোধহয় আমাদের সকলের মধ্যে থাকে না, ছিল তার মধ্যে। তিনি রবীন্দ্রনাথ। সবাই তো আর রবীন্দ্রনাথ হয় না। আগামীকাল আমরা তার জন্মদিনের মুখোমুখি এসে দাঁড়াবো, তার ঠিক আগের মুহূর্তেই আমরা এই কবিতাটি পড়ছি। কবিতা বা সাহিত্য তোমরা যখন পড়বে, শুধুমাত্র যে নম্বর পাওয়ার জন্য তোমাদের একটা বাঁধা গতের উত্তর করতে হবে মুখস্থ করে, তা নয়। সেই কবিতার প্রেক্ষাপট জানবে, কবিতাটি নিজের মতো করে উপলব্ধি করবে, নিজের ভাষায় নিজের মতো করে লিখবে। আমার মনে হয় সেখানেই উত্তর আলাদা হয় প্রত্যেকের থেকে। এবং কবিতাটি তুমি বুঝতে পেরেছো কি না সেটা আমরা বুঝতে পারি পরীক্ষায় খাতা দেখার সময়। শুধুমাত্র বাঁধা গতের বা জটিল কিছু অংশ দিয়ে উত্তর, এরকম নয়। তো আমরা এখানে দেখি যে জীবনের সত্যকে কবি উপলব্ধি করতে চেয়েছেন বারবার। মৃত্যুঞ্জয় কবিতাতেই যদি দেখি যে একসময় মনে হচ্ছে মৃত্যু তোমাকে মনে হয়েছিল দুর্জয়, নিষ্ঠুর, বিভীষিকাময়। বারবার তার জীবনে মৃত্যু তার প্রিয়জনকে, স্বজনকে, বন্ধু তাদেরকে কেড়ে নিয়েছে। সেই দুঃসহনীয় মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছিলেন তিনি। তখন আর তাকে নির্দয়, দুর্জয়, নিষ্ঠুর বলে মনে হলো না। জীবনের স্বাভাবিক রূপ হিসাবে তিনি মেনে নিয়েছিলেন। তাই তিনি হয়ে উঠে চেয়েছিলেন মনের দিক থেকে মৃত্যুঞ্জয়ী। আবার বোঝাপড়া কবিতাতেও আমরা দেখেছি যে জীবনের সমস্ত উত্থান পতন, জীবনের সমস্ত বিপর্যয়, সব কিছুকেই তিনি জীবনের স্বাভাবিক রূপ বলেই মেনে নিতে চেয়েছিলেন। ভালো মন্দ যাই আসুক তাকেই জীবনে সহজ সত্য হিসাবে তিনি গ্রহণ করতে চেয়েছিলেন। আমরা ব্যক্তি জীবনে প্রত্যেকে নানান সুখ দুঃখ বিচ্ছেদের মুখোমুখি হই। আমরা সামাজিক জীবনে নানান বিপর্যয়ের মুখোমুখি হই। আমরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিক জীবনে নানান রকম বেদনা, আঘাতের, বিচ্ছেদের, নানান বাস্তব পরিস্থিতির মুখোমুখি হই। কিন্তু সেই বাস্তব পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নয়, সেই শোক থেকে নিজেকে ডুবিয়ে দেওয়া নয়, হতাশায় ভেঙে পড়া নয়, তার ভিতর থেকেই উত্তরণ করা, তার ভিতর থেকেই জীবনের আসল আনন্দকে খুঁজে নেওয়া, তার মুখোমুখি এসে দাঁড়ানোই বোধহয় সত্যকে চেনা। আর সে সত্য যতই কঠিন হোক, রবীন্দ্রনাথ দৃঢ় প্রত্যয় নিয়ে বলছেন, এই বিশ্বাসটা আমাদের মধ্যে দিতে চেয়েছেন, সত্য যতই কঠিন হোক তাকেই জীবনের পরিণতি বলে, তাকেই জীবন বলে মেনে নিতে হবে, কারণ সে আমাদের কখনো করে না বঞ্চনা। একদমই তাই। শুধু কবিতাটার নম্বর না, একদম যেমনটা বললেন, অন্তর্নিহিত অর্থটাও এতটাই সুন্দর। আমরা আরো জানবো স্যার, আর প্রশ্নগুলোও জানবো, উত্তরও নেব স্যারের থেকে। তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর ই স্কুলে। স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, বিরতিতে যাওয়ার আগে রূপনারায়ণের কুলে থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে আমরা দেখছিলাম, আর বাকি আরো কি কি প্রশ্ন থাকতে পারে আগে সেগুলো দেখে নেব। পরের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন কবি? স্যার, এই প্রশ্নের উত্তরটা নিয়ে নেব আগে। হ্যাঁ, বক্তা অবশ্যই কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর সকল দেনা বলতে কি বোঝায় আমরা দেখেছিলাম যে ব্রাহ্ম কবি রবীন্দ্রনাথ, মানে ব্রাহ্ম এই জন্যই বলছি যেহেতু তারা ব্রাহ্ম সমাজের মধ্যে ছিলেন, পৌত্তলিকতায় বিশ্বাস করতেন না, পরম ব্রহ্মের তারা আরাধনা করতেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি তার জীবন দেবতা, তার প্রেরণা স্বরূপ। সুতরাং তিনি তো একবার আমাদের জন্ম দেন, একবার আমরা আসি জন্ম নিয়ে পৃথিবীতে। সেই জন্মের যে তাৎপর্য আমাদের রয়ে যায় সেটা আমাদের কর্মের ভিতর দিয়ে, কাজের মধ্য দিয়ে। কাজটাই, কর্মটাই আমাদের জীবনের প্রধান ধর্ম। তাহলে জীবনের সকল দেনা শোধ করে যাওয়া উচিত বা যাওয়া যাবে সেই সৃষ্টির মধ্য দিয়ে বা সেই কাজের মধ্য দিয়ে। কেন কবির এই উপলব্ধি? ৮০ বছর পেরিয়ে যাওয়ার পর, এত কিছু সৃষ্টি করার পর, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, শিক্ষায়, চিত্রকলায়, সর্বত্র বাঙালির জীবনে সর্বত্রই রবিময়। মানে রবি সূর্যের আলোয় যেমন সমস্ত আলো ম্লান হয়ে যায়, রবীন্দ্রনাথের প্রতিভায়, তার মনন, তার চিন্তনে বাঙালির জীবন, বাঙালির ভাবনা আলোকিত হয়েছে। তবুও তার মধ্যে এখনও এই উদ্দীপনা সৃষ্টির প্রতি।
এখনও যেটুকু আছে তার শ্বাস, সেই মৃত্যু তিনি হাসি মুখে নিয়ে যাবেন, কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার যে দায় বা বেঁচে থাকার যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে কর্মচঞ্চলতায়, সৃষ্টির মধ্যে। সেই সৃষ্টির আনন্দটুকু নিয়েই তিনি কিন্তু মৃত্যু, শোক, জরার ভয়কে উপেক্ষা করতে চান। বোধহয় এই মানসিক জোর, এটাই রবীন্দ্রনাথের কবিতার, এই কবিতার মূল ভাবনা, মূল বিষয়। স্যার, আমার পরের প্রশ্নে যাবো, তবে তার আগে একজন পড়ুয়া টেলিফোন লাইনে অপেক্ষা করছে, তার প্রশ্ন শুনে নেব। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। চিনিরাম, আমি বৈষ্ণবের কোম্পানিতে বলছি। আমার প্রশ্ন হলো, প্রশ্নটা করো প্লিজ। চিনিরাম আপনারে আগাতে আগাতে বেদনায় সবকবে কঠিন কহাকা কাপুগ্য কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশি শুনতে থাকো স্যার, তোমার প্রশ্নের উত্তর দিতে দেবেন স্যার। আমরা ইতিমধ্যে এটা আলোচনা করে ফেলেছি। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায়, এই বেদনার কথা বলা হচ্ছে ব্যক্তি জীবনের শোক, দুঃখ। আমরা ইতিমধ্যে অনেকবার এই বিষয়টি বলেছি। অকালে তার নিজের প্রিয়জনকে হারানোর বারবার যে ঘটনা, নিজের মা, প্রিয় বৌঠান, 2 কন্যা, প্রিয় কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে সৌমীন্দ্রনাথ, নিজের স্ত্রী মৃণালিনী দেবী, বন্ধু স্বজন, অনেককেই তিনি অকালে হারিয়েছেন। দীর্ঘ জীবনের এই পর্বে বারবার তিনি মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। একটা সময় তো খুব স্বাভাবিকভাবেই, যখন 1884-তে তিনি কলকাতা ছেড়ে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ছেড়ে যখন তিনি পূর্ববঙ্গে যাচ্ছেন ভারাক্রান্ত মন নিয়ে, সেই রবীন্দ্রনাথকে আমরা তো তার লেখার মধ্যে পাইনি। পেলাম যখন, তখন সেই রবীন্দ্রনাথ কিন্তু অনেক পরিণত। প্রকৃতির উদার উন্মুক্ত প্রাঙ্গণে তিনি কাজের ভিতর দিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলেন। তার শোক পরিণত হলো সৃষ্টিতে, তার দুঃখ পরিণত হলো আনন্দে, তার ব্যথা পরিণত হলো গানে। এই যে রবীন্দ্রনাথ, এটাকেই তিনি, এখানেই তিনি বলছেন যে রক্তের অক্ষরে নিজেকে চিনেছিলেন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে আবিষ্কার করতে পেরেছিলেন, নিজের জীবনকে চিনতে পেরেছিলেন। বেশ, আমরা আর একজন পড়ুয়া অপেক্ষা করছে টেলিফোন লাইনে, তার প্রশ্ন আগে শুনে নেব। হ্যালো। 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 হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি বলছি, আমার নাম অদিতি চক্রবর্তী। আমি গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির স্কুলের ছাত্রী। আমার প্রশ্নটা হলো, কবি এখানে বলেছেন কঠিনের ভালোবাসলাম, কবি কেন কঠিনকেই ভালোবেসেছেন? ঠিক আছে, অদিতি শুনতে থাকো, স্যার তোমার প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ, আমরা এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। আমরা পরের যে প্রশ্ন তার সঙ্গেই, হ্যাঁ, পরের প্রশ্নে আমরা স্যার আগে 5 নম্বর প্রশ্নটা কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে দেখে নেব। আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, জীবনকে কবি দুঃখের তপস্যা বলে মনে করছেন কেন? আলোচনা করো স্যার। এই প্রশ্নের আলোচনার মধ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমৃত্যু দুঃখের তপস্যা বলে মনে করছেন এই জীবনকে, কারণ এই প্রশ্নের উত্তরও আমরা আলোচনা করে ফেলেছি। তোমরা দেখো, 2015, 17, 19 এবং ধরো তোমাদের সময়ে হয়তো পড়তে পারে রচনাধর্মী প্রশ্ন। ছোট্ট কবিতা, তার মূল ভাববস্তু, বিষয়বস্তু কিন্তু একই। এই জন্য আমি বারবার বলছি তোমাদের এই কবিতা পড়ার সময় যেটাকে তোমরা মুখস্থ করতে যেও না, এই প্রেক্ষাপটটা জানো, কবির জীবনকে জানো, কবির ভাবনাকে জানো। আলাপচারী রবীন্দ্রনাথ, যেটা রানীচন্দ্রের যে বইটি আমরা বললাম, সেটি যদি কোনোভাবে তোমরা পড়তে পারো, এখানে যদি দেখানো সম্ভব হতো, সেটা হয়তো দেখানো সম্ভব হয়নি, তাহলে ওখানেই কিন্তু কবি উত্তর দিয়ে ফেলেছেন, বা উত্তর নিজের মুখেই তিনি দিচ্ছেন, যে নিজের জীবনকে তিনি উপলব্ধি করেছেন, কখনো ব্যক্তি জীবনের অভিজ্ঞতা দিয়ে, কখনো সামাজিক জীবনের প্রেক্ষাপটে, কখনো সেই 1930-এর দশকের বিশ্ব পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়ে। সমস্ত উপলব্ধির ফল বা ফসল একই, সেটা হচ্ছে ব্যথায় দুঃখে আক্রান্ত হয়ে নয়, যতক্ষণ আছে প্রাণ তিনি যেন সমস্ত সৃষ্টির মধ্যেই তার সেই প্রাণের অস্তিত্বকে প্রকাশ করতে চান। এটাই প্রাণের ধর্ম, এটাই প্রাণের ধর্ম। এই ক্লাসে আজকে এখানেই শেষ করতে হবে, তবে ক্লাস শেষ করার আগে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য স্যার কিছু টিপস দেবেন। স্যার, সেই টিপসগুলো যদি একটু পড়ুয়াদের জন্য দিয়ে দেন। হ্যাঁ, প্রধান তোমাদের টিপস যেটা, যে সাহিত্যের একটাই টিপস হয় যে সাহিত্য ভালোবেসে পড়ো। অন্য বিষয়ের অন্য টিপস হতে পারে, সাহিত্য বোধ বা সাহিত্য চেতনা যদি জাগাতে চাও, ভালো লাগা যদি জাগাতে চাও, মন দিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা গল্প, নাটক, কবিতা যেগুলো তোমরা পাবে সেগুলো পড়ো, উপলব্ধি করো। আগে নিজে উপলব্ধি যদি না করো, সঙ্গে সঙ্গে পড়া আর প্রশ্নোত্তর তৈরি করা এমন নয়। আর সহজ সরল বাক্যে তোমরা লিখবে, জটিল বাক্যে যাবে না, অকারণ জটিলভাবে ভাবারও দরকার নেই। আরেকটা জায়গা তোমাদের বলা হয় যে পরিমিত উত্তর,
এবং অপ্রাসঙ্গিক কথা লিখবে না, কারণ আমাদের একটা নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যেই কিন্তু প্রশ্নের উত্তর বেশ। লিখতে হয়। এগুলো তোমরা মাথায় রাখবে, আমার মনে হয় আশা তাহলেই করছি, তোমরা একদম। সাহিত্যে খুব ভালো নম্বরই পাবে। আশা করি যারা পড়ুয়া রয়েছে তারা স্যারের টিপসগুলো মাথায় রাখবে। অনেক ধন্যবাদ স্যার পড়ুয়াদের এতটা হেল্প করার জন্য। তারা বাড়িতে বসে লকডাউনের মধ্যে দিয়ে সিলেবাসটা খানিকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। স্কুল আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা নজর রাখো জি 24 ঘন্টায়, সঙ্গে থাকো।